নমস্কার, আমি অয়ন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই পথ চলা। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা ভৌতিক কাহিনী মাঝরাতের কল। প্রেমেন্দ্র মিত্র ছিলেন কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক। প্রেমেন্দ্র মিত্র 1904 সালের 4 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট জনপ্রিয়তম চরিত্র ঘনাদা গল্পবাগীর সর্বজ্ঞানী মেসবাড়ির ঘনশ্যাম দাস আজও সব বয়সের পাঠকদের কাছে প্রিয়। তার এই অমর চরিত্র 72 নম্বর বনমালী নম্বর লেনের মেসবাড়ির বাসিন্দা ঘনাদার প্রথম প্রকাশ হয় 1945 সালে। এছাড়াও তিনি অনেকগুলি ছোট গোয়েন্দা গল্প ও উপন্যাস লিখেছেন, যার মুখ্য চরিত্র পরাশর বর্মা, যে পেশায় গোয়েন্দা হলেও নেশাই কবি। তার সৃষ্ট চরিত্র মামাবাবুকে তিনি বহু অ্যাডভেঞ্চার উপন্যাস ও ছোট গল্পে এনেছেন, যেগুলি কিশোরদের ভেতর জনপ্রিয় ছিল। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1988 সালের 3রা মে। শুরু হচ্ছে আজকের গল্প মাঝরাতের কল। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজরার ভিতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এ মোটর আমি 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল পথ। তার ভেতর বাড়িঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটি আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে। শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চালাচ্ছিলাম। আমার কার পুরনো হলেও মজবুত, বেয়ারাপনা সে করে না। 8 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব, এবং বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়। তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ পার করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর ছিল না। হঠাৎ
তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যিই ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কি করব? এই রাত্রির ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরেই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরো বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতব্যক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া আমার গাড়ি দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানোও অসম্ভব। এখন উপায়টা তাহলে কি? ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো? আবার শুনতে পেলাম, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়কর হোকই না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বলল, আমায় আপনি চিনবেন না। চেনবার জন্য আমি তখন ব্যস্ত নই। আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বলল, আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলামও তেমনি। ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আজ করে বলল, এই ভগবানের দয়া ডাক্তার বাবু, এমন সময় আপনাকে পাবো স্বপ্নেও ভাবিনি, অথচ না পেলে যে কি বিপদই হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকের হাত বাড়িয়ে নির্দেশ করলো। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ ছিল না এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তার বাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা, তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তার বাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাত্রে যেতে হবে পরের চিকিৎসায়? তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হই তাই বললাম, চলো। মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম।
সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা বলল, ওই যে আমরা চলে এসেছি, ওই ঘরেই রুগী থাকে ডাক্তারবাবু। আপনি যান, আমি এখনই আসছি। অন্ধকারের ভেতরে বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি 4-5 ঘর এবং একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলিও সব পাকা স্থানের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স প্যাটরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত স্বল্প। দরজার মুখোমুখি একটা জানালা। সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চারপায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলবো না, বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিই দেখতে পেলাম। জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া। সেইটাই টেনে চারপায়ার কাছে বাসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন, বসুন বসুন, ওইখানেই বসুন। আগে আমার রোগের কথাটা বলি, শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, বাঁচাতে পারবেন ডাক্তারবাবু। একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? একটা অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তারবাবু, কেমন? বললাম, পারেন বই কি, কি তেমন আর হয়েছে আপনার? ডাক্তারের অনেক ক্ষমতা, কেমন না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, আজ রাত্রেই যদি মারা যাই। রোগীর এই অর্ধন্মত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তারবাবু, তাহলে কি হবে? কে দেবে আপনার ফিটা? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় পড়া গেছে। বললাম, যদি নেহাত তাই হয় তাহলে ফি নাই বা নিলাম, আমরা তো শুধু ফির জন্যই সবসময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক এখনো আছে, মনুষ্যত্ব এখনো বেঁচে আছে, তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। হঠাৎ যদি মরে যাই, ওই বাক্সটা খুলে ফেলবেন, বুঝেছেন? ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকাটা নেবেন, আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না, একটা কাগজ ডাক্তারবাবু, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এ কাগজ ওখানে আছে, তা কেউ জানে না, শুধু আপনি আর আমি জানি, আর কেউ না। জানলে আর ওটা ওখানে থাকতো না। ভদ্রলোক একটু হেসে চুপ করে থেকে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে ওত পেতে, আমার মরার অপেক্ষা। তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না, তাদের বিশ্বাস মরার আগে আর আমি কিছু করব না।
তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, ওষুধ তো দেখবেনই, তার আগে একটা কথা বলিনি। ওই কাগজটি আমার উইল। ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল ওটা। সে ছেলেকে আমি ত্যায্যপুত্র করেছিলাম একদিন। কোথায় আছে তাও জানি না, কিন্তু জানিনি তো রক্ত জলের থেকেও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তে সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এ রোগী এই মাত্র মারা যায়নি, তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে কি? এই এতগুলো কথা কে বলল? এর অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে এসেছে। হঠাৎ হঠাৎ জানলার কাছে বাতিটাও দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে এক ফোঁটাও তেল নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল, তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আরো কয়েকবার নিচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে? তার পরদিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি। শুনছিলেন মাঝরাতের কল, রচনা প্রেমেন্দ্র মিত্র। ডাক্তারবাবুর চরিত্রে আমি অয়ন, রোগীর চরিত্রে অঙ্কিত। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে আমি অয়ন। পোস্টার ডিজাইনে অঙ্কিতা পোদ্দার। নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।